আমার বাবার এরকম অনেক অনেক কিছু কাজ দেখা, উনি হঠাৎ করে একটা ফোন তুলে হয়তো সেটা হোয়াইট হাউসে ফোন দিচ্ছেন, একটা ফোন তুলে হয়তো 10 ডাউনিং স্ট্রিটে ফোন দিচ্ছেন, যাদের সাথে পরিচিত আর কি, ওরকম। এই জিনিসগুলো দেখে তখন রিয়েলাইজেশন হতো না, তখন মনে হতো এগুলো খুব নর্মাল জিনিস বোধহয়, এগুলো বোধহয় নর্মাল, মানে সবাই এগুলো করতে পারে। একটা বয়স হওয়ার পর বুঝতে পেরেছি ওয়েট আ মিনিট, সবাই এগুলো করতে পারে না ভাই, মানে এটা পুরো বিশ্বে একটা বিরল জিনিস, মানে হাতে গোনা হয়তো কিছু মানুষ এগুলো পারে, আমার বাবা তার মধ্যে একটা, এবং আমার বাবা বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশি। আমরা যারা সাধারণ মানুষ আপনার মধ্যে ইমরান খান বা এরদোয়ানের ছায়া খুঁজে পাই, আপনি কি তাদের অনুসরণ করেন? দেখেন, ইমরান খান অনেক বড় মাপের নেতা, রসিব তাইব এরদোয়ান উনি অনেক বড় মাপের নেতা, ওনাদের অনেক সংগ্রাম, অনেক সাকসেসও আছে। সো আমি ওনাদেরকে বাহাবা জানাই, এবং ওনাদেরকে নিশ্চয়ই যারা অনুকরণ করতে চান তাদেরকে বলবো তারা অবশ্যই অনুকরণীয়, কিন্তু আমি আসলে অনুকরণ কাউকে করি না। আমি আমার জীবনে যদি কাউকে অনুকরণ করি বা চেষ্টা করি, যদিও সে ভিন্ন কাজ করেছেন জীবনে, বাট সেটা হলো আমার বাবা। আমার বাবা রাজনীতি করেননি, আমার বাবা ব্যবসা করেছেন এবং পুরো ভিন্ন ধরনের কাজ করেছেন, যার জন্য ভিন্ন ধরনের স্কিলস, অ্যাটিটিউড সব কিছু প্রয়োজন। সো অবভিয়াসলি তার ওই স্কিলগুলো আমার নেই, তার মতো অ্যাটিটিউড আমার নেই, কারণ আমি ভিন্ন কাজ করি। তবুও অনুপ্রেরণা হিসাবে, ওই হিসাবে যদি বলেন যে মানে সাহস, আপনার মেধা, এই জায়গাগুলোতে আমি সবচেয়ে বেশি অনুকরণ করতে চেষ্টা করি আমার বাবাকে। রাজনীতিতে নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? আমি আজকে আগামীতে সবসময় শুধু একটা জিনিসই দেখতে চাই, যে আমি যেন আমার, মানে আমি দেশকে যেটা দিতে চাই, জনগণকে যেটা দিতে চাই, সেই কাজ থেকে যেন কখনো সরে না যাই, এবং আজকে হোক, আগামীতে হোক, মানে কাল হোক, পরশু হোক, 5 বছর 10 বছর পরে হোক, বাট আমি যেন সেটা দিতে সক্ষম হই। মানে জনগণ যেন আমার কাছ থেকে কিছু পায়, তারা যেন, মানে তারাও যেন এই উপলব্ধিটা করে, আচ্ছা ঠিক আছে আমরা পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি ইম্পর্টেন্ট না, ববি আজের কাছ থেকে পেয়েছি না কার কাছ থেকে পেয়েছি সেটাও ইম্পর্টেন্ট না, বাট এই জিনিসটা পেয়েছি, এইটা আমার একমাত্র স্বপ্ন। তাছাড়া ভাই আমার আর কোনো স্বপ্ন নাই, কোনো গদিতে বসার স্বপ্ন আমার নাই, বসতে হলে বসবো, ওই জায়গায় আসলে আসবে, সেটা ব্যাপার না। স্বপ্নর জায়গায় আমার স্বপ্নটাই আসলে দেওয়ার স্বপ্ন, অন্য কোনো স্বপ্ন নেই। তরুণদের মধ্যে আপনার রাজনৈতিক নেতৃত্ব বিপুল আশাবাদের সঞ্চার করেছে। আপনার রাজনৈতিক তৎপরতার পাশাপাশি সাধারণ জনগণ অনুপ্রেরণার জন্য আপনার শৈশবের লেখাপড়া, বেড়ে ওঠা এবং পারিবারিক বিষয়ে জানতে চায়। আপনি যে কথাটা বললেন, আসলে বেড়ে ওঠা, এই লেখাপড়া সব কিছু, এটা অনেক লম্বা, মানে গল্প বলা শুরু করলে তো অনেক লম্বা গল্প হয়ে যায়। আমরা জীবনে যাই করেছি, যেমন মনে করেন আমি স্কুলে আল্লাহ রসের সহমতে সবসময় ভালো ছাত্র ছিলাম, এবং আমি কয়েক বছর আগে, সো আমি স্কুল পাশ করি 91 92 93 92 সালে স্কুল পাশ করি। সো স্কুল সেই 91 92 সালে পাশ করেছি। তো আমি আমি যে স্কুলে পড়তাম ঢাকায়, সেই স্কুলের একটা রিইউনিয়ন হয়েছিল 5-7 বছর আগে, কোভিডের আগে, হয়তো 17-18 সাল, এক্স্যাক্টলি ভুলে গেছি, কোভিডের আগে রিইউনিয়ন হয়েছিল। সেই রিইউনিয়নে দাওয়াত জানিয়েছেন, গেছি, এবং ওখানে যে ওদের বড় একটা অডিটোরিয়াম আছে স্কুলের, সো অডিটোরিয়ামে অনেক ঝুলানো, ওই যে গ্রেড প্ল্যাকার্ড ঝুলানো আর কি, সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদের নাম টাম দিয়ে আর কি ঝুলানো। তো আমি খেয়াল করে দেখলাম যে সেই ওই যে এই 91 92 ছেড়েছি, আমার নাম এখনও বোর্ডে আছে, মানে এই আল্লাহর রহমতে আর কি, এতটাই ভালো করতে সক্ষম হয়েছিলাম। তো এই যে এইগুলোতেও স্কুলেও ভালো করা যায়, বা এই জিনিসগুলো, এগুলোর অনুপ্রেরণা কিন্তু বেশিরভাগ সময় আমার বাবা ছিলেন। যে মানে উনার যে গল্পগুলো শুনেছি, উনি যে উনার মতো করতে পারিনি ভাই, কিন্তু উনি এতটা করেছেন যে ওটাতে অনুপ্রাণিত হয়ে অল্প একটু হলেও করেছি, মানে সো এই ধরনের, যেমন আমার বাবা, সো তো এটা হলো 80-র দশকের কথা, মানে এটা 83-84 এরকম সময়। 83-84 তো আমি ছোট, আমি হয়তো 8-10 বছরের বাচ্চা। প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার একটা ভালো কারণ ছিল, উনি যখন ডেপুটি চিফ, পরে চিফ হলেন, চিফ অফ স্টাফ আর কি, ডেপুটি চিফ হলেন, ওই সময়টাতে বাংলাদেশ আর্মড ফোর্সেসের জন্য আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, স্পেশালি আর মিডল ইস্ট থেকে অনেক আপনার কী বলে ফান্ডিং, সো স্পেশালি আমেরিকা এবং অনেকগুলো দেশ আছে যারা আপনার ফ্রেন্ডলি দেশগুলোর জন্য মিলিটারির জন্য একটা ফান্ডিং রাখে। এটা মানে এটা গিফট ফান্ডিং, চ্যারিটেবল ফান্ডিং ওই টাইপের আর কি, বাট আর্মির জন্য, আর্ম ফোর্সেসের জন্য একটা ফান্ডিং রাখে। তো ওই আমলে আমার বাবা
ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং মিডল ইস্ট এই দুটো থেকে বাংলাদেশ আর্ম ফোর্সের জন্য মাঝে মধ্যে ফান্ডিংয়ের ব্যবস্থা করতেন, মানে উনি লবিং করতেন এই ফান্ডিংটার জন্য, যেটাতে লাভবান হতো বাংলাদেশ আর্ম ফোর্সেস। সো যেহেতু বাংলাদেশ আর্ম ফোর্সেস তার মাধ্যমে, তার টাকা না বাট তার মাধ্যমে পাচ্ছে, সো তার সাথে একটা ভালো সম্পর্ক থাকাটাই তো স্বাভাবিক। সো প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের সাথে এটার মাধ্যমেই হয়তো আব্বার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সো 83-84 সালে তখন আমি ছোট, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ তো ভাই প্রেসিডেন্ট, মানে দেশের প্রেসিডেন্ট, তার মানে অবস্থানটা তো পুরো অন্য লেভেলের। কিন্তু আমি তো ভাই বাচ্চা ছেলে, আমি তো বুঝি না এসব, বুঝছেন না। সো আমি উনার সাথে ওই সময় দেখা, উনি ওই যে সাফারি স্যুট পরতেন তখন, খুব সাফারি স্যুট পরতেন, সানগ্লাস পরতেন, হ্যাঁ, পাজেরও একটা উনি ঘুরতেন, তো এরকম মানে। তো এই যে ওনার সাথে দেখা হতো দু এক সময়, এবং ওনার সাথে ওই সময় দু একবার দেখা হচ্ছে যেখানে আর কি ওনার সাথে কোনো গার্ড টার্ড নাই। ওনার আবার একটা খারাপ অভ্যাস ছিল, মানে খারাপ অভ্যাস মানে কি, যে প্রেসিডেন্ট হিসেবে খারাপ অভ্যাস, যে উনি একা একা বেরিয়ে যেতেন অনেক সময়, মানে কোনো বহর টহর ছাড়া উনি একটা পাজেরোতে ঢাকা শহরে বেরিয়ে যেতেন জিনিসপত্র দেখার জন্য, হ্যাঁ। তো এরকম অবস্থায় আমি দু একবার ওনাকে দেখেছি। তো এগেন মানে আমার সাথে যখন ইন্টারাকশন, আমি তো আঙ্কেল অ্যান্ড হোয়াট নট, ইনি যে প্রেসিডেন্ট এই হিসাব তো আমার নাই। তো এই জিনিসগুলো যে মানে আমার বাবা, যেমন আমার একবার আপনার ইরাক ইরান যুদ্ধর জাস্ট শেষ অবস্থায়, বা তখনও চলছে কিন্তু একটু ধিমি হয়ে গেছে, কারণ এই তো 79-এর পর থেকে তো শুরু হলো ইরাক ইরান যুদ্ধ। তো এরকম একটা সময় আমার বাবা গল্প করছেন, আমাদের সামনে গল্প করছেন যে আপনার সাদ্দাম হোসেনের সাথে আমার বাবার বেশ ভালো সম্পর্ক ছিল। তো সাদ্দাম হোসেনের সাথে আমেরিকার ভালো সম্পর্ক ছিল, অ্যান্ড সো ফর, সৌদি গভর্নমেন্টের সাথে ভালো সম্পর্ক ছিল, ওগুলোর মাধ্যমে আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো সাদ্দাম হোসেন সম্বন্ধে গল্প করছেন এইটা সেটা, যে সাদ্দাম হোসেন এইটা খেতে পছন্দ করেন, আব্বা গেলে আব্বাকে এইভাবে আপ্যায়ন করেন, এই সেই গল্প আমি শুনছি। সাদ্দাম হোসেন তো আরেকটা মানুষ, কি মানে একটা বয়স হওয়ার পর বুঝেছি ভাই এটা মানে সort of মাই ফাদার ইজ এ বিজনেসম্যান ফ্রম বাংলাদেশ, সে একটা গ্লোবাল লিডার। সাদ্দাম হোসেনের সাথে মানে বন্ধু, সort of বন্ধুত্বের সম্পর্ক, একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে উঠা বসা করছে। সো এই যে এইসব গল্প একটা পয়েন্টে যে আমাদেরকে অনেক ইনফ্লুয়েন্স করতেন, অনেক। যেমন আমি যখন আমার লাইফের ফার্স্ট ইন্টার্নশিপ বা কাজ করি আর কি ওয়াশিংটন ডিসিতে, ওটাও আমার বাবার বন্ধুর অফিসে। মানে এগেন আমার অভিজ্ঞতা আমার অনেক কিছু কাজে দিয়েছে, আমি পড়াশোনা ভালো সব কিছু, কিন্তু এই যে আমার বাবার এরকম অনেক কিছু কাজ দেখা, উনি হঠাৎ করে একটা ফোন তুলে হয়তো সেটা হোয়াইট হাউসে ফোন দিচ্ছেন, একটা ফোন তুলে হয়তো 10 ডাউনিং স্ট্রিটে ফোন দিচ্ছেন, যাদের সাথে পরিচিত আর কি ওরকম। এই জিনিসগুলো দেখে তখন রিয়েলাইজেশন হতো না, তখন মনে হতো এগুলো খুব নর্মাল জিনিস, বোধহয় এগুলো বোধহয় নর্মাল, মানে সবাই এগুলো করতে পারে। একটা বয়স হওয়ার পর বুঝতে পেরেছি ওয়েট আ মিনিট, সবাই এগুলো করতে পারে না ভাই, মানে এটা পুরো বিশ্বে একটা বিরল জিনিস, মানে হাতে গোনা হয়তো কিছু মানুষ এগুলো পারে, আমার বাবা তার মধ্যে একটা, এবং আমার বাবা বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশি। সো ওগুলোর যে প্রাইডগুলো যেগুলো থাকে, যে একটা তার সন্তান হিসেবে প্রাইড, এইটা মানে পুরো আমার মনে হয় মানে আমার অনেক কাজে আজকেও যে আমি ওতপ্রোতভাবে বাংলাদেশের রাজনীতিতে ইনভলভড, সরকার বিরোধী কথা বলছি, সরকারের বিরুদ্ধে যাচ্ছি, কোনো অবভিয়াসলি সরকার কি করতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি। মানে সরকারের কোনো দুর্বলতা কিন্তু নেই, মানে যখন আমাদের ব্যাপারে আসে যে আমাদের সাথে যা ইচ্ছা জেলে ভরে দিতে চায়, ভরে দিতে পারে ভাই। দুটো কেস বানিয়ে দিল র্যান্ডাম, কত লোক আছে না জেলে, দেশ থেকে বের করে দিতে, আমাকে তো একবার বের করে দিয়েছিল কীভাবে। সো এই যে, বা আপনি হারিয়েই গেলেন ভাই, আপনাকে খুঁজে পাওয়া গেল না, যেটাকে আমরা বলি গুম, হ্যাঁ, সরকার এগুলো সব করতে পারে। সো মানে এখানে এক মুহূর্তের জন্য চিন্তা করার কোনো অবকাশ নেই কিন্তু, যে না ধুর বেটা আমার ক্ষমতা আছে, সরকার না, কোনো অবকাশ নেই। সরকার যা ইচ্ছা চাইলে যেই মুহূর্তে চায় করতে পারে। তাহলে নিশ্চয়ই আমাদের ভীত হবার কথা, আমাদের এই কাজগুলো সরকারের বিরোধী কাজগুলো করার কথা না, কিন্তু তবু আমরা করছি। আমরা কেন করছি? আমার বিষয় এক একজনের এক একটা কারণ, বাট আমার বিষয় অবভিয়াসলি আমার বাবা একটা অনুপ্রেরণা, যে উনি পুরো বিশ্বে যখন কাজ করেছেন উনি নত না হয়ে কাজ করেছেন, উনি যেটা সঠিক মনে করেন, উনি সবসময় হয়তো সঠিক জিনিসটাকে সঠিক মনে করেন নাই, এটা হতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমি অনেক ভুল করছি, আগেও করেছি, এখনও নিশ্চয়ই অনেক ভুল করছি, মানুষ মাত্রই ভুল, কিন্তু উনি কখনো যেটাতে উনি বিশ্বাস করেন সেটার বাহিরে যে নিজেকে নত করেননি কখনো। তো এই যে এই অনুপ্রেরণাটা, যে যেটাই হোক না কেন, না নত হয়ে করব না,
যেটা সঠিক মনে করি সেটা করব, করতে পারলে করতে মানে সক্ষম হব, নাহলে চেষ্টা করে যাব, চেষ্টার তো কোনো শেষ নাই, আর ওই চেষ্টা থেকে তো কেউ রুখতে পারবে না, সেই জায়গাটায় আছি। সো ওই হিসেবে বলি মানে ছোটোবেলার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সবার যেমন থাকে আমারও ঘটনা আছে, কিন্তু অনুপ্রেরণার জায়গাটা থেকে মানে আমার বাবার সব কিছু, এই যে এখন উনি অসুস্থ, এই যে একটু পরে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, উনি এখন সর্ট অফ ওনার হাঁটা চলায় অনেক মুশকিল, ওনাকে হুইল চেয়ারে নিয়ে যেতে হয়, উনি কথা বেশিক্ষণ বলতে পারেন না, অনেক ধরনের অসুস্থতা আছে, কিন্তু এখনও মানে সর্ট অফ নাতিদের দেখলেই ওনার যে হাসিটা বেরিয়ে আসে, যেভাবে একটা মানে উনি হয়তো মানে ফিজিক্যালি জাম্প করতে পারেন না বা ফিজিক্যালি অনেক কিছু করতে পারেন না, বাট মানে ওনার ওনার যে যে আনন্দটা ওনার চোখে মুখে দেখি, এইটাও একটা অনুপ্রেরণা। সো এই জিনিসগুলো আসলে আই গেস লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে না, যে আপনি আপনার বাবা মার কাছ থেকে কী পেয়েছেন। সো অ্যামাং মেনি মেনি আদার থিংস, মানে অবশ্যই আমার বাবা মার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু পুরো জীবনে এই যে অনুপ্রেরণা সবচেয়ে বেশি আমার বাবার কাছ থেকে।